আপনি ঘোমটাটা একটু খুলুন, আমরা একটু আপনাকে দেখি। তানহা, তুই এখানে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, সাবধানে কথা বলবেন। এই একটা মানুষ বেকার বসে বসে কত খাইতে পারে? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার, লজ্জা নেই তোমার? ভাবি, তাই বলে তুমি আমার খাবারের প্লেট নিয়ে যাবে? কি হয়েছে ভাবি তোমার, কেন এমন করছো? বুঝতেছো না কেন করেছি? তোমাকে আর কত খাওয়াবো বেকার বসে বসে? এটাও তো একটা সংসার নাকি? এই শোনো, এলাকার লোকজন কি দেখো না মাইয়া মানুষরা কিভাবে প্রেম করে? দেখো না, একটা প্রেম তো করতে পারো, প্রেমিকের হাত ধরে তো পালায় যেতে পারো, এটাও তো পারো নাকি? এটাও তো একটা কাজ, এই কাজটা করো অন্তত পক্ষে। ছি ছি ভাবি, তুমি এই কথাগুলো কিভাবে বলছো? মা বাবা মরে যাওয়ার পর তোমরাই তো আমাকে ছোট থেকে বড় করেছো, তোমাদের সাথে তো আমি থেকেছি। তোমরা যে আজকে আমাকে এই কথাটা বলেছো, আমি যদি কখনো এরকম কোনো কাজ করি তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে? আমি না কখনো এরকম কথা চিন্তাও করি না, অথচ তুমি আমাকে এত বড় একটা কথা শোনাতে পারলে। তুমি কি করে বুঝবে? আমার জায়গায় তো আর তুমি নেই যে আমি কতটা কষ্টে আছি, এটা তুমি বুঝতেও পারবে না। তুমি কি এখন বসে বসে খাবে এখান থেকে, নাকি উদ্ধার করবে আমাদেরকে? কোনো একটা কাজকর্ম করো, কাজকর্ম না করতে পারলে বাসা থেকে বের হয়ে যাও, আর খাওয়াইতে পারবো না, অনেক খাইছো। আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি শুধু শুধু এই বাড়িতে থেকে তোমাদেরকে কষ্ট দিতে চাই না। এই বাড়ি থেকে আমি চলে যাবো অনেক দূরে। যাও, এখন এখানে বসে বসে চিন্তা না করে এই কাজটাই করো, যাও বের হয়ে যাও, বের হয়ে যাও, কোনো একটা কাজকর্ম করে খাও, তবু উদ্ধার করো আমাদেরকে। যাবো তো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে আমি আমার ভাইকে কিছু কথা বলে যাই। ভাইয়া, তোর কি একটুও লজ্জা করছে না? তোর বউ তোর সামনে আমাকে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছে, অথচ তুই শুধু বসে বসে খেয়ে যাচ্ছিস। এখানে আমার বলার কি আছে? তোর ভাবি যা বলবে তাই হবে। বাহ, খুব সুন্দর কথা বললি। বউয়ের আঁচলের তলায় চলে গিয়েছিস একবারে। বউ যা বলে তাই শুনিস, বউয়ের কথা মতো উঠবি বসবি, অথচ আমি যে তোর রক্তের বোন, আমার জন্য তোর এতটুকু কষ্ট হয় না, ঠিক না রে? কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোদের সাথে থাকবো না, আমি তোদেরকে আর বিরক্ত করবো না। তোরা ভালো থাক, দোয়া করে আল্লাহর কাছে তোরা যেন ভালো থাকতে পারিস। তবে আরেকটা কথা কি ভাইয়া, আমি যদি চাইতাম না আজকে তোদের সাথে কিন্তু অনেক খারাপ আচরণ করতে পারতাম। এই যে তোরা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিস না, আমারও কিন্তু এই বাড়িতে অধিকার আছে, এই সম্পত্তির অর্ধেক ভাগ কিন্তু আমি পাই। আমি যদি চাইতাম না তা তোদের সাথে আজকে এই মোকাবেলা করে ছাড়তাম, কিন্তু আজকে আমি তোদেরকে কিচ্ছু বলবো না। আমি না একদিন প্রতিষ্ঠিত হয়ে তোদেরকে এই প্রশ্নের উত্তর ঠিকই দিব, তোদেরকে আমি ঠিকই বুঝিয়ে দিব যে আমিও কোনো দিক থেকে কম না। দেখলে কতদিন যাবো তোরে বসে বসে খাওয়াইতেছে এই কথাগুলো শোনার জন্যে? তোমার বোন তো না একটা কাল লাগেনি। ঠিক কাজ করেছো। আরে তানহা, কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি নিজের একটা ঠিকানা খুঁজতে, যেখানে গেলে কেউ বকাঝকা করতে পারবে না, নিজের মতো থাকতে পারবো, নিজের স্বপ্ন শখ সবকিছু পূরণ করতে পারবো, সেখানেই যাচ্ছি। তার মানে তুমি বাসা থেকে বের হয়ে গেছো, কিন্তু কেন? এটা তো রোজকার ঘটনা, রোজই তো এরকম হচ্ছে আমার সাথে। ভাইয়া ভাবি সারাদিনই আমার সাথে বক বক করতে থাকে, আমাকে তো দেখতেই পারে না। অবশ্য ভাইয়া এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু ভাবিকে দেখে দেখে ভাইয়াও এখন আর আমাকে সহ্য করতে পারে না, সারাক্ষণ আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। আর আজকে যা করেছে সেটা তো মেনে নেওয়ার মতো না। শেষমেশ ভাবি আমাকে বললো আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই, এই জন্য নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর পারলাম না ওই বাড়িতে থাকতে। আচ্ছা শোনো, এটা কোনো ভাবতে হবে না, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কেন তোমার বাসায় থাকবো? আর তুমি এগুলো কি বলতেছো? আমি তো তোমার রক্তের সম্পর্ক কেউ না। আমি যদি একটা মেয়ে তোমার বাসায় থাকি তাহলে তো তোমার আশেপাশের মানুষ অনেক বাজে কথা বলবে, তখন তো তোমার শুনতে অনেক খারাপ লাগবে। না না, আমি তোমার সাথে যেতে পারবো না। আরে বাবা, মানুষ কি বললো না বলে এসব কানে ধরে লাভ আছে? লাভ নেই। তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, তুমি আমার মার সাথে দেখাশোনা করবে, বাকিটা আমি বুঝে নেব। চলো, ব্যাগ আমার কাছে দাও, চলো আসো। হ্যালো বাসা সাহেব, আপনি এক কাজ করুন, আজকে দুপুরবেলায় আমার বাসায় আপনার ইনভাইট, আপনি ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আসুন। হুট করে বিয়ে করে ফেলেছি তো, কাউকে কিছু বলা হয়নি, ভাবলাম আপনি আমার অফিসের কলিগ, আপনাকে বলাটা খুব জরুরি। তাহলে ভাবিকে নিয়ে আপনি দুপুরবেলা চলে আসুন। আচ্ছা ঠিক আছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন স্যার ম্যাডাম, বসুন। স্যার ম্যাডামকে দেখছি না। হ্যাঁ আছে, ও ভিতরে আছে। বুঝতে তো পারছেন হুট করে বিয়ে করে ফেলেছি, তার জন্য আজকে আপনাদেরকে দুপুরে ইনভাইট করেছি। হাজার হলো আপনারা আমার কলিগ, আপনাদেরকে তো একটু ইনভাইট করাই দরকার, তাই না? স্যার ম্যাডামকে একটু ডাকুন না, আমরা তাহলে ম্যাডামকে একটু দেখি। জি স্যার। ভাবি কোথায়? ভাবিকে দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। ভাবিকে ডাকুন না, একটু দেখি। হ্যাঁ দাঁড়ান, ডাকছি। কোথায় যান? একটু এদিকে আসো। স্যার, ভাবি তো দেখি এত লম্বা একটা ঘুমটা দিয়ে আছে। ভাবি ঘুমটাটা একটু সরান, না হলে চাঁদ মুখটা কিভাবে দেখি। জি ম্যাডাম, আপনি ঘুমটাটা একটু খুলুন, আমরা একটু আপনাকে দেখি। তানহা তুই এখানে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, সাবধানে কথা বলবেন। তানহা তুই এসব কি বলছিস? আমি তোর ভাই, তুই আমার বোন, তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আর তুই এখানে কিভাবে এলি? আমি বলছি সারপ্রাইজটা কেমন ছিল, দারুণ না? আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। স্যার আমার কি জব চলে গেছে? আরে না, তেমন কিছু না। নিন। জমি হস্তান্তর পেপার? তার মানে স্যার আমার সম্পত্তির অর্ধেকটা আমার বোনকে দিয়ে দিতে হবে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, যেহেতু তানহা আপনার বোন। আপনার বোন যদি ও হয়ে থাকে তাহলে আপনার সম্পত্তির অর্ধেক ভাগ তো সেও পাবে, তাই না? তানহা শোন না, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ আমি মানছি যে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি তোর সাথে একটা ভুল করে ফেলেছি, তোকে বাসা থেকে বের করে দিয়েছি। হ্যাঁ আমি মানছি যে আমার এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে, কিন্তু আমি তো তোর ভাই, তুই তো আমার বোন তাই না? তুই না হয় এবারের মতো আমাকে ক্ষমা করে দে, তুই আমাদের বাড়িতে ফিরে চল। তা বোন এমন করিস না আমার সাথে, চল তুই বাসায় ফিরে চল। হ্যাঁ তা না, তোমার ভাই তো ঠিকই বলেছে। আমার কথা না হয় বাদে দিলাম, তো সে তো তোমার রক্তের ভাই। এতটুকু সম্পদ, তার মধ্যে যদি তুমি অর্ধেক ভাগ বসাও, তোমার ভাই কোথায় যাবে? আমরা তো পথে নেমে যাব, আমাদের তো মাথা গোঁজার জায়গাটুকুও থাকবে না। আর তাছাড়া তোমার ভাইয়ের যদি ছেলেপুলে হয়, ওদেরকেই কোথায় জায়গা দেবে? একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমার ভাবি হই, তাই না? আমার কথাটা অন্তত পক্ষে রাখো। হ্যাঁ, আপনি আমার ভাবি ছিলেন, সেটা আগের কথা। আর এই ভদ্রলোক আমার ভাই ছিল, আপনিও আমার ভাবি ছিলেন, সেটা পুরনো কথা। আমি সেগুলোকে অতীত মনে করি। আচ্ছা আপনাদেরকে একটু লজ্জা করে না? যেই মেয়েটাকে আপনারা কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছেন, সেই মেয়ের কাছে আবার ক্ষমা চাচ্ছেন? আপনাদের লজ্জা বলতে কিছু নেই? হ্যাঁ, মানুষ যদি বাড়িতে কুকুর পোষে, সেই কুকুরটা খাবারের সময়ও না ঢিল ছুঁড়ে না। আর আমি তো একজন মানুষ, আমি যখন খাবার খেতে বসলাম, আপনি আমার মুখের সামনে থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়েছেন। কত কথাই না শুনিয়েছিলেন, আর আজকে যেই দেখলেন আমি অনেক ভালো আছি, ভালো একটা ফ্যামিলির বউ হয়েছি, আর এখন আপনাদের রূপটা পুরোটাই বদলে গেল। হ্যাঁ, আপনি যে আমার খাবারের প্লেটটা মুখের সামনে থেকে কেড়ে নিয়ে গেছেন, সেটা ভুলে গেছেন? ভুলবেন কি করে? আমি তো ভুলিনি, হয়তো বা আপনি ভুলে গিয়েছেন। আপনাকে সেদিন আমি একটা কথা বলেছিলাম, আপনার কি সেটা মনে আছে? যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, আর আমি প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছি। আর আমি আপনাদেরকে এটাও বলেছিলাম, একদিন হলো আমি আপনাদের সামনে আসব, আর এসেছি, প্রতিষ্ঠিত হয়েই এসেছি। আর এখন আপনারা দুজন আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমাকে প্রতিষ্ঠিত দেখে। আচ্ছা, পরিস্থিতি বলে একটা ব্যাপার আছে জানেন? পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে মানুষ সেটা কখনো বলতেও পারবে না। আপনাদের দুজনকে না আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন অমানুষ। আপনাদেরকে দেখলে না ঘেন্না হয়, মাফ করা তো দূরের কথা, আপনারা এক্ষুনি আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনাদের না দেখলে আমার ঘেন্না করতেছে। আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আমি চাই না আর কখনো আপনাদের চেহারাও দেখতে। এখন আপনারা আসতে পারেন। চলো।